প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকের এই আয়োজনে যে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো নিশ্চয়ই। তবে তার আগে আমাদের সাথে যারা অতিথি আছেন, চলুন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই মুহূর্তে আছেন আসালের ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মেজবাউদ্দিন, আপনাদের খুবই প্রিয় এবং পরিচিত মুখ এবং জাতীয় রাজনীতিতে তার একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। অন্যদিকে আয়েশা দেওয়ান, তিনি পলিটিক্যাল অ্যানালিস্ট এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তিনিও আপনাদের খুবই প্রিয় আলোচক। আপনাদের দুজনকে আমরা পেয়েছি, আমরা খুবই খুশি এবং আনন্দিত। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। হ্যাঁ, তো এই মুহূর্তে আমরা যে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সামনে একটু বিষয়গুলো একটু তুলে ধরে তারপর একটু আলোচনায় যেতে চাই। গত 6 জানুয়ারি 2021-এর পর বৃহস্পতিবার প্রথম ক্যাপিটল হিল এলাকায় গিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর কি। সেখানে রিপাবলিকান আইন প্রণেতাদের সাথে দেখা করেছেন তিনি। ট্রাম্প বলেছেন সেখানে অন্য যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ রিপাবলিকান আইন প্রণেতারা। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনাটির সূত্রপাত করতে চাই। আগামী নির্বাচনে অদূরদর্শী নেতৃত্বকে পরাজিত করতে তার ভাষায় একজোট হয়েছেন তারা। সাউথ আমেরিকা সহ সারা বিশ্বের অপরাধীরা আমেরিকার অরক্ষিত সীমান্তের সুবিধা নিয়ে অবৈধভাবে প্রবেশ করছে অভিযোগ করে ট্রাম্প বলেছেন আগামী নির্বাচনে বৈধ ভোটাররা তাকে নির্বাচিত করে যদি, তাহলে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তিনি অবস্থান নেবেন। একই সঙ্গে তিনি আরো বলেছেন, সেখানে হাউস স্পিকার মাইক জনসন উপস্থিত ছিলেন। তিনি বলেছেন ডেমোক্রেটসরা জাস্টিস ডিপার্টমেন্টকে ব্যবহার করে তার ভাষায় রাজনৈতিক ফায়দা লুটতে চায়। দেশের মানুষ ডেমোক্রেটদের অসৎ উদ্দেশ্য সম্পর্কে জানে বলে তিনি মন্তব্য করেছেন। এজন্যই ম্যানহাটনে তাকে অভিযুক্ত হওয়ার পর ট্রাম্পের তহবিলে রেকর্ড অর্থ জমা পড়েছে। তিনি অভিযুক্ত হওয়ার পরও রেকর্ড অর্থ জমা পড়েছে, এটি হচ্ছে তিনি বলেছেন। মাফ মেজবাউদ্দিন, ক্যাপিটল হিলের কাছে রিপাবলিকান আইন প্রণেতাদের সাথে ট্রাম্পের যে দেখা করা, এটি তো দেখা তিনি করতেই পারেন, অবশ্যই পারেন। তিনি এই কি বার্তা দিলেন এই সাক্ষাতে? জি, আসসালামু আলাইকুম। জি, আমি আলামিন ভাই, অনেক ধন্যবাদ। ইকো হচ্ছে মনে হয়, আমার দোষ না। এনিওয়ে, তো বিষয়টা আসলে একেবারে প্রচলিত, প্রভাবিত এবং ব্যাপক হারে লোকেরা বর্তমানে কথা বলছেন। আমরা ট্রাম্প সম্বন্ধে জানে না এমন লোক আমেরিকাতে নাই এবং পৃথিবীর সারা পৃথিবীতেই তাকে জানে। উনি প্রথম 4 বছর যে ক্ষমতায় ছিলেন, 4 বছরে উনি 30,000 বার প্রমাণিত মিথ্যা বলেছেন, প্রমাণিত মিথ্যা। তো এখন উনি 6 জানুয়ারির যিনি প্রণেতা, প্রবক্তা, এবং তিনার কারণে 6 জানুয়ারি হয়েছেন, এটা আমরা সবাই জানি যারা অন্তত ডেমোক্রেসি বুঝি, যাদের জ্ঞান এবং বুদ্ধি আছে মাথায় কিছুটা আর কি। এখন উনি আগামী গত 3.5 বছর উনি ক্যাপিটল হিলে যান নাই। সেটা থেকে বড় প্রশ্নটা হচ্ছে দেশ রিপাবলিকানরা কিভাবে নিচ্ছে। আমরা দেখতেছি যে 74 মিলিয়ন পিপল তাকে ভোট দিছে, এখনো 70 মিলিয়ন তাকে সাপোর্ট করে ব্লাইন্ডলি। তারপরে হাউস এবং সিনেটে তাদের হাউসে যে 3 জন নিয়ে মেজরিটি, এদের প্রায় সবাই তার কথা শুনতেছে, এবং সিনেটে তারা যদিও মাইনরিটি, কিন্তু ইট ইজ ভেরি ক্লোজ মাইনরিটি, all of them listen to him. So that means he may not be there, but his things, his thought, his politics, everything is in Capitol. And that is why bipartisan bill comes, including the border control, did not pass because he said not to pass and they did not pass, even if it was a bipartisan bill, and to control the border. So what we are seeing, whether he is saying right now that all the criminals from the outside of the United States are coming in this country, but definitely there are people who need it, they are coming too. We don't want to go there to that debate. But Republican has always said this way. It started with Reagan, then if you come to first Bush, and then second Bush, and then of course Trump 4 years. All these 30 years span, they opposed immigration, even before too. Whenever you see a democratic
majority, not super majority, not 60. I'm talking about 50, 54. Even they, one time they were 68, 58. Still, they could not do bills that for the 2 votes. So when the amnesty came in 1984, Reagan gave, it was a democratic bill by John Kennedy from Massachusetts. It was his bill. They overtook it because now they are in power. They approved it. That is why amnesty came. And later, LULAC and other things, whatever the immigration scope came, even farm workers, even B2 visa, all these things, it was democratic idea, but Republican approved it, and only then it goes through. তো আমরা যেটা দেখতেছি হাউসে এবং সিনেটে এই ধরনের একটা অসামঞ্জস্য সবসময় আছে। ডেমোক্রেট ব্রিংস দি গুড বিলস ফর দি পাবলিক, ফর দি পিপল, ফর দি কমন এলিমেন্টস, but unfortunately Democrat brings it, they fight for it, they even create bipartisan coalition, but then it does not go through only because of the Republican mentality, their policy and their rules and what they do. আপনার কাছে আমি আবার Because ফিরবো। they are listening. জি, Yes, yeah, শেষ করুন, because কথাটা they are শেষ করুন, তারপর আবার আমরা আসবো আবার। yeah, sure. Because they are listening to Trump, when Trump has been a disaster, will be a disaster if he gets elected again, I think he should be, at any cost, we must stop him. জি, আয়েশা দেওয়ান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আয়েশা দেওয়ান, অভিবাসী ইমিগ্রেন্ট ইস্যুতে তো অবস্থান তো আমরা জানি, তারপরেও আমার বক্তব্যটা ছিল যে এইখানে ক্যাপিটাল হিলে তিনি যেতেই পারেন, যদিও 6ই জানুয়ারি সেই ঘটনার কারণে নানা অবস্থার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে এবং এখনো তিনি যাচ্ছেন। তো এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে। একটা হচ্ছে তিনি এই বিচারিক প্রক্রিয়া নিয়ে কথা বলছেন, ডেমোক্রেটদেরকে তিনি আক্রমণ করছেন, অভিবাসীদের প্রতি তার দৃষ্টিভঙ্গি তুলে ধরছেন, এবং তিনি রিপাবলিকানদের সাথে এমন একটি জায়গায় গিয়ে কথা বলছেন যেটা দেশের আইন প্রণয়ন করে। ফলে ওই বিষয়গুলো মাথায় রেখে আপনার একটু এই বৈঠকটির গুরুত্ব নিয়ে আমি আপনার কাছ থেকে শুনতে চাই। এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি বলবো যে এই 3.5 বছর তিনি ক্যাপিটালে আসেননি, এবং সেটার পেছনে একটা তো বড় কারণ আমরা জানি যে 6 জানুয়ারির ঘটনা। কিন্তু এখন তিনি কেন এত তড়িঘড়ি করে তার যে রায়টি হলো নিউ ইয়র্কে, সেটাতে ঘটনার পরেই উনি আবার এখানে ক্যাপিটালে আসলেন, এবং তার এই মুহূর্তে যেটা গোল, এখানে অভিবাসী নীতি কিংবা ডেমোক্রেটদের এগেনস্টে কথা বলার চাইতে আমি মনে করি যে এবারের ভিজিটটা সবচেয়ে বেশি গুরুত্ব এখানেই, যে রিপাবলিকান পার্টির উইদিন দ্য পার্টি লাইন তাদের যে ডিফারেন্স গুলো আছে, এবং আমরা জানি কংগ্রেসে মাইক জনসন ইজ ট্রাম্পের পাপেট, সে ট্রাম্পের ডিরেকশনেই চলে, কিন্তু সেখানে আরো কিছু অপোজিশনও আছে এবং সিনেটেও আছে। তো এই জন্য, কারণ এই বৈঠকে আমরা দেখেছি মেট রমনি কিন্তু এখানে উপস্থিত ছিলেন, যেরকম জশ আলী ছিলেন, সেরকম যারা ট্রাম্পের এগেনস্টে কথা বলেছেন এতদিন তারাও কিন্তু উপস্থিত ছিলেন। এবং এটা আমরা হিস্টোরিক্যালি সবসময় দেখেছি যে রিপাবলিকানরা যখন পার্টির মেজরিটির একটা কনসেন্ট আসতে হবে, কিংবা এখন ওদের নভেম্বরের যে ক্যান্ডিডেট সেটা প্রিটি মাচ সলিড, যে ট্রাম্প যত কিছুই করুক ট্রাম্পই থাকছে ক্যান্ডিডেট, তো সেখানে এখন পার্টিতে যারা তার অপোজিশনেও আছে তারা সকলেই আসবেন এক হয়ে। কিন্তু ট্রাম্প নিজে থেকে সেটা ইনিশিয়েটিভ নিয়ে করেছে যে কংগ্রেস এবং সিনেটে তার ভিজিবিলিটিটা দেখানোর জন্য, এবং যারা পুরোপুরি তার সমর্থনে নয় তাদেরকে সে একটা অ্যাসুরেন্স দিতে গেল, তাদের সাথে একটা খুব নমনীয় ভাবে অ্যাপ্রোচ করছে যে সে আমাদের মতামতের পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা একসাথে সকলে কাজ করব, এবং আলটিমেট গোল ইজ রিপাবলিকান যাতে ক্ষমতায় আসে, হোয়াইট হাউস, সিনেট অ্যান্ড কংগ্রেস, 3 জায়গাতেই যাতে তারা থাকতে পারে, এটাই হচ্ছে তার উদ্দেশ্য। এবং সে এটা তার সেলিং কুকিজ বলে না, এখন সেটাই সে বিক্রি করছে পার্টি যারা তার এগেনস্টে আছে। তো এটা একটা স্টেটমেন্ট তৈরি করবার জন্যই, এবং তাদের মধ্যে ইউনিটি আনবার জন্য। আর বাকি যেসব ইনফ্লুয়েন্স করবার ব্যাপার আছে সেটা কিন্তু উনি এই ক্যাপিটালে না এসেও বরাবরই করে গেছেন। আমরা সবসময় দেখেছি কংগ্রেসে যখন কোনো বিল নিয়ে কথা হচ্ছে ডেমোক্রেটরা বিল আনছেন, এবং সেখানে রিপাবলিকান লিডার থেকে ম্যাকার্থি যখন ছিলেন ইভেন তখনও তারা ট্রাম্পের সাথে কনসাল্ট করতেন। ইট ইজ ভেরি স্যাড। হ্যাঁ, আপনি বলছিলেন যে আসলে নিশ্চয়ই নির্বাচনকে সামনে রেখে তো নানামুখী পদক্ষেপ নিতে হবে, রাজনীতিতে তো নানা ধরনের পদক্ষেপ নিতে হবে, এবং
তার বিরোধিতাকারী যদি কোনো শিবির থাকে, আমার তো মনে হচ্ছে মোটা দাগে সব রিপাবলিকানরাই, যেটি আমাদের আরেকজন সম্মানিত আলোচক বলছিলেন, সেটি আসলে কি ততটা শক্তিশালী, নাকি এটি কি আসলে তাদেরকেই উদ্দেশ্য করে আসা, নাকি এইখানে আসার মধ্য দিয়ে তিনি একটা ভিন্ন রকমের দেশবাসীকে একটা বার্তা দিলেন আর কি? দুটোই কাজ করেছে, বলে না এক ঢিলে আপনি অনেকগুলো ওয়ার্ড স্কিল করতে চাচ্ছেন। এক তো তার নিজের পার্টি লাইনের মধ্যেও যেখানে যারা তার এগেনস্টে আছে একটু নমনীয়, তাদেরকে সে তার প্রেজেন্সটা ইনফ্যাক্ট আরো এভিডেন্ট করে দিল যে তাদের আর কোনো অল্টারনেটিভ নেই, সো ট্রাম্পকেই তাদের সাপোর্ট করতে হবে, এবং সেটা যাতে সবাই করে যারা এখনো করছেন না কিংবা করতে যাচ্ছেন না। 2 নম্বর হচ্ছে যে এই 3.5 বছর পরে ওখানে আসার হচ্ছে যে অলমোস্ট লাইক একটা হয় না যে আপনি স্টেটমেন্ট দিচ্ছেন যে আই এম কামিং, আমরা আসছি। তো এই ধরনের একটা অধ্যাত্ম ভাব, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কনভিক্টেড হওয়ার পরে সেখানে যাওয়া। তার মানে আপনি যে রায়টা হয়েছে সেটার এগেনস্টেও একটা অবজ্ঞা দেখানো, যে আমি এখনো সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছে বাই ডুইং অল দিস অ্যাকশনস। সো এখানে অনেক রকমের ফ্যাক্টর নিয়েই সে এই মুভটি করেছে, যে এতদিন পরে এখানে এসছে। কারণ এর আগে অনেক ঘটনা ছিল যেখানে তিনি আসতে পারতেন, কিন্তু তিনি ক্যাপিটালে আসেননি। তো এখন একেবারে জোরালো ভাবে তার পদক্ষেপ তিনি সবার কাছে সোচ্চার করছেন যে হ্যাঁ, যত কিছুই হোক ট্রাম্প লড়ে যাবেন এবং তার সাপোর্টাররা তার সাথে আছে। আচ্ছা জনাব মেজবাউদ্দিন, আপনার কাছে প্রশ্নটা একটু ঘুরিয়ে, মানে এই যে ক্যাপিটল হিলে আসাটাকে এবং তার যাওয়ার, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার বক্তব্য, সেটি নিয়ে আপনি বলবেন, তারপরে বিচারিক প্রক্রিয়া সব মিলে আপনার কাছে কি মনে হয় যে তিনি যথেষ্টই মানে মানে অনেক অনেক ধরনের মামলা মোকদ্দমা অনেক কিছুর মধ্য দিয়ে যাওয়ার পরও তাকে যখন দেখছেন খুবই আত্মবিশ্বাসী লাগে? কিভাবে এটি সম্ভব আসলে, এত স্ট্রাগল মধ্য দিয়ে যিনি যাচ্ছেন? আই থিঙ্ক ট্রাম্পকে যারা প্রেসিডেন্ট হওয়ার আগ থেকে চেনে, আমরা তাদের মধ্যে অন্যতম, কারণ আমরা ফ্রম নিউ ইয়র্ক সিটি। At the same time, he was born in Jamaica, and we live in Jamaica too. So that is another reason we know his blood and how it flows. আপনি মনে করেন এটা পৃথিবীর আর যে কোনো দেশে যদি সে জানুয়ারি 6 এর ঘটনাটা ঘটতো, যেটাকে আমরা বলি failed coup, he would have been hanged long time ago. He would have been history. But he is lucky and we are unfortunate that he is in America, and in America everything goes. That is why he's still the #1 Republican candidate after so much crime he has committed. Everything he has done, he has destroyed this country. He has brought this country into the ground level. Even in the foreign relation, we have been disrespected, discredited, and undermined all over the world. Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. But still, he is the Republican candidate. আমাদের আয়েশা বলছেন যে he came to please all the Senate people, Republican, all the Assembly people, reassuring them, look, I am with you, support me continuously, work hard for me during this election, and get, you will get in return. That is what he said. I will never forget any one of you, whatever you have done. At the same time, he is sending a message to the Democratic, those who are there, which is the Assembly and Congress and Senate. At the same time, President is there. He's giving the message that I am going to come and this is what I am going to do. And Biden is unqualified according to his definition. Whatever Biden has done, he opened the border. All the illegal people he brought here, all the crime is happening due to that. This is how he want to define Biden's last few months, which is before the election. He thinks that will bring him for more vote. But we know what kind of person he has, as he has always been lied, and he's still lying today. So I think
his policies are already clear. They could not do in last 16 plus his 4 years, 20 years, they could not give a health insurance plan. Even as of today, he does not have a plan. But he said that the day he's going to be elected, in 90 days, he's going to present a health care plan just to take out Obamacare, which is the affordable health care plan. So this is how the Republican does. They always say things good, like I tell you. They said, leave no child behind, young Bush, son Bush said. And what they did, they cut all the budget for the children. Then they said that America making it stronger. What they did, they came in power, they gave $1.3 trillion tax credit to the top 1% American. The remaining 99%. আমি বুঝতে পারছি আপনি একটা মোটামুটি বিশ্লেষণ করে, জি আমরা আবার ফিরবো আপনার কাছে। আর কিছু কি এই একই বিষয়ে যুক্ত করতে চান আয়েশা দেওয়ান, না হলে আমরা অন্য আরেকটি টপিকের আলোচনা শুরু করতে চাই? এই বিষয়ে আমি জাস্ট যেটা আগেও বলেছি যে এটা পুরো ব্যাপারটা হচ্ছে উনি অনেকগুলো স্টেটমেন্ট এখানে তৈরি করেছেন এবং আমরা জানি যে পলিসি কিংবা প্রসিডিওর কি হবে না হবে, ট্রাম্পের কমিটমেন্টে কি আসে যায়, রিপাবলিকানরা হিস্টোরিক্যালি আমেরিকা কি করেছে, এগুলো ম্যাটার নয়। এই মুহূর্তে হচ্ছে নির্বাচনকে সামনে রেখে তার সে বেজ, আপনি যেমন বলেছেন স্টেটমেন্টে যে কনভিক্টেড হওয়ার পর যদি কারো ফান্ড রেজিং একটা ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে যায়, সেটাতে আমরা কি ইন্ডিকেশন পাচ্ছি? যারা তাকে ফলো করছে, ডেমোক্রেট রিপাবলিকান পার্টির যে বেস আছে 34 to 40% রেঞ্জের মধ্যে ওঠানামা করছে, সেটার একটা এই ব্লাইন্ড বেসটা সবসময় কিন্তু ট্রাম্পকে অন্ধত্বের মধ্যে দিয়ে মানে একেবারে ব্লাইন্ডলি বিলিভ করছে, তাই তো? তো সেখানে সে বারবার তাদেরকেই অনেক বেশি ইন্সপায়ার করতে চায়, রিজুভিনেট করতে চায় যে হ্যাঁ আমরা আগামী নির্বাচনে আবার আসবো এবং আমরা মেক আমেরিকা গ্রেট এই স্লোগান নিয়ে আবারও কাজ করব। তো এখানে পেছনের পলিসি নিয়ে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু বড় ব্যাপার নয়, কারণ আপনি আমি কিংবা আমরা যারা চিন্তা করছি, যারা তার প্রতি ইমোশনালি বায়াস, যারা তার কজগুলোকে তার কথাগুলোকে বিশ্বাস করে, তারা কিন্তু এই পলিসি নিয়ে চিন্তা করছে না। তারা একটাই ভাবে যে ট্রাম্প ইজ আওয়ার লিডার অ্যান্ড উই ওয়ান্ট হিম। তো এই ব্যাপারটাকেই এখন সবচেয়ে শঙ্কার ব্যাপার এখন নির্বাচনে, এবং সেটার জন্য তারা নেগেটিভ প্রোপাগান্ডা কিংবা নেগেটিভ ভাবে বাইডেন ক্যাম্পেইন যতটা করা সেটা করবে, কিন্তু সেটা আমাদের যৌথভাবে আমি মনে করি যে কনসিয়াস পলিটিক্যাল কনসিয়াস যারা কাজ করছে, ইনক্লুডিং ডেমোক্রেট লিডারশিপ গ্রাসরুট লেভেল থেকে, তাদেরও সেরকম একটা স্ট্রং এজেন্ডা নিয়ে আসতে হবে টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড যে কেন ট্রাম্প দ্বিতীয়বার আসতে পারবে, পারা উচিত নয়। ধন্যবাদ আপনাকে। আমরা পরের বিষয়টিতে আপনার কাছেই প্রশ্ন রাখতে চাই। রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে ইউক্রেনকে $50 বিলিয়ন ঋণ দিতে সম্মত হয়েছেন G7 জোটের নেতারা। জব্দকৃত রুশ সম্পদ থেকে আহরিত সুদ থেকে এই ঋণ দেয়া হবে। বৃহস্পতিবার ইতালিতে আয়োজিত G7 সম্মেলনে এসব কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া এদিন ইউক্রেনের সাথে 10 বছর মেয়াদী একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তিতেও সই করেছেন তিনি জানিয়েছেন যে এই চুক্তির আওতায় ইউক্রেনের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ছাড়াও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করবে আমেরিকা। প্রেসিডেন্ট বাইডেন আরও জানিয়েছেন নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়াকে সহায়তাকারী দেশগুলোর উপর চাপ বাড়াতেও একমত হয়েছে G7। তো এটির আয়েশা দেওয়ান এই পুরো বিষয়টিকে কিভাবে দেখেন? রাশিয়ার পক্ষ থেকে কোনো পাল্টা ব্যবস্থা আসতে পারে কিনা, আপনার কাছে কি মনে হয় কতখানি কার্যকরী হবে বিষয়গুলো? না, এটা তো একটা ইন্টারন্যাশনাল পলিসির কনটেক্সট থেকে যদি আমরা দেখি যে এখনো পশ্চিমা দেশগুলো কিংবা আমাদের যে যারা মিত্র আছে আমেরিকার সাথে G7 এর সকলেই একমত, এবং এই সাহায্য ইউক্রেনকে যে দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে সেখানে আরো একটু এক্সটেন্ড করা হলো, মোর অফিসিয়াল কমিটমেন্ট করা হচ্ছে, স্পেশালি সিকিউরিটির জন্য যে 10 বছরের যেটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তো এটা অবশ্যই পজিটিভ, কারণ আমরা জানি যে এখানে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকেও যদি আমরা ধরি যে তাদের একটা কান্ট্রিকে, একটা সোসাইটিকে আবার রিবিল্ড করতে হলে যেই পরিমাণ অর্থ সাহায্য দরকার, সেটা অবশ্যই ইউক্রেনকে যদি পশ্চিমা বিশ্ব থেকে কিংবা মিত্র দেশ থেকে না দেওয়া হয় তাহলে নেশন কখনো ঘুরে দাঁড়াতে পারবে না, এবং এই যুদ্ধের এই পরিস্থিতিতে। আর যদি রাশিয়ার রিটালিয়েশনের কথা এখানে আসে, আমরা জানি যে রাশিয়া কখনো চুপচাপ বসে থাকে না এবং তারা তাদের মতো কাজ করবে। এখন রাশিয়ারও সাপোর্টিভ কেউ আছে, কাজ করছে। আমরা জানি চায়নার সাথে তাদের একটা অ্যালায়েন্স আছে, যদিও সেটা পলিটিক্যাল অ্যালায়েন্স না, মোর ইকোনমিক
অ্যালায়েন্স এবং সাপোর্ট পাচ্ছে। তো রাশিয়ার দিক থেকে চেষ্টা করে যাবে, কারণ এটা লিঙ্গার করছে। এবং যতখানি আমরা প্রথম যখন যুদ্ধ শুরু হয়েছিল, যেভাবে আমরা ব্যাপারটাকে ভেবেছি যে হয়তো বছর খানিকের মধ্যেই এর যুদ্ধ সমাপ্তি ঘটবে, সেটা হয়নি। এবং এটা এখন একটা আন্তর্জাতিক বড় সমস্যা, এবং পৃথিবীময় আমরা এর ছায়া দেখেছি যে ইকোনমিক্যালি যেই ডিজাস্টার হচ্ছে কিংবা আমাদের যা ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং সেটার একটা বড় অংশ আমাদেরকেও অ্যাজ আ নেশন ওঠাতে হবে। এই যে আর্থিক সহযোগিতার কমিটমেন্ট কিংবা যতভাবে সহযোগিতা দেওয়া হচ্ছে, এবং সেটার জন্য অন্যান্য দেশগুলোকেও নিজেদের অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে কিছুটা হলেও কাট করে ইউক্রেনকে এই মুহূর্তে সহযোগিতা দিতে হবে। এবং এটা মানবিক কারণে আমি মনে করি যে একটা খুব ভালো সিদ্ধান্ত, এবং মানে এর কোনো অল্টারনেটিভ নেই। এখন সেটা অবশ্যই অন্য মহল থেকে কিংবা রিপাবলিকানরা বলবেন যে কেন আমরা এটা করব, কিংবা আমরা যেটা দেখেছি ট্রাম্পের সময় যে ফরেন পলিসিতে আমাদের নিজেদেরকে না দেখে আমরা কেন অন্যান্য দেশের জন্য কাজ করতে যাব। কিন্তু ইউক্রেন যুদ্ধের ব্যাপারে আমি মনে করি রাশিয়ার এই আগ্রাসন বন্ধ করবার জন্য যতদিন পর্যন্ত সম্ভব আন্তর্জাতিক কমিউনিটিকে অবশ্যই ইউক্রেনের সাথে থাকতে হবে, সেটা কঠিন হলেও আমাদের করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা যেন মেজবাউদ্দিন, আপনার কাছে প্রশ্নটি হচ্ছে যে হ্যাঁ, সাহায্য তো নানাভাবে দেওয়াই হচ্ছে, কিন্তু এটি এখন যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে জব্দকৃত রাশিয়ার যে সম্পদ সেখান থেকে এটি দেওয়া হবে, এবং সেই জায়গাটি থেকে, এবং আপনার একটু বিশ্লেষণটা পাশাপাশি যারা অন্যান্য দেশ যারা তারপরও রাশিয়ার সাথে ছিল তাদের উপরে চাপ প্রয়োগ, তো এটি কি অতীতে কি মনে হয় যে এটি চাপ প্রয়োগ করে হোক, নানা কারণে হোক, তাদের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পেরেছে কিনা বিষয়গুলো? No, I think Ukraine and Russian war is a war. It will be difficult to make a party win or a party lose. আমি যেটা মনে করি, ইউনাইটেড নেশন এবং অন্যান্য পাওয়ারফুল জাতিদের উচিত ছিল কোন রকমের কম্প্রোমাইজে নিয়ে আসা, কিন্তু তারা কম্প্রোমাইজের চেষ্টা না করে কেবল ফুয়েলের উপরে আরো তেল ডালতেছে। এখানে কানাডা, France, Germany, Italy, Japan, United Kingdom, and USA. The 7 countries, group of 7, which is called G7. It used to be G8 with Russia. They threw out Russia because Russia went to Crimea before they went to Ukraine. They're one of the part of the Ukraine. So the problem is this. This is kind of a bully pulpit. Because 7 countries came together, now they are after Russia to give money to Ukraine, and the money they're giving, it is Russian money. Whatever they confiscated or whatever the way they collect, stop hold on those money. I have no problem in that. But what they're giving, they're doing this money, irrespective of their destruction within the Ukraine, they are spending that money for arms. So selling arms by these 7 countries. Whoever have the most arms, latest arms, they're going to sell those with that $50 billion. So money comes back to these 7 countries, and the arms goes to the Ukraine. Ukraine and Russia fights. Both parties loses their people, land, and the country get distracted. So nobody at the end of the end of the year or at the end of the time is up. Nobody's going to win. So what we are saying, আমরা বলি যে মূলত মিডল ইস্ট বলেন, যেখানেই যে যুদ্ধের কথা বলি না কেন, আমেরিকা গত 30 বছরে $30 ট্রিলিয়ন 16 যুদ্ধে $30 ট্রিলিয়ন ব্যয় করছে। সেই $30 ট্রিলিয়ন যদি থাকতো, they would not have any bad debt today. They have almost $26 trillion debt they owe. So, but still America is going to do this. This is the problem with America, because the current policy is only based on the war, based on the dominance, by fighting, by hook, by crook, or by any means necessary. That is the American problem. We are American, there is no doubt about that. But we found that we are also neglected wherever they can. I think you may have heard this Israeli-Palestinian issue. So far, they are supposed to have ceasefire 6 months ago.
9 months ago, but still fight is going on. Why? Because whenever Israel fights, it's okay. Whenever Palestinian does something, then it is a terrorist attack. Everybody goes after it. Now, the problem that we saw, they have killed 274 people. আমরা আসলে বিরতির পরে এই বিষয়টি নিয়ে কথা বলতাম, ওই সাবজেক্টেই যেতাম। আমি একটুখানি শামীম আগের বিষয়টা নিয়ে একটু আমি ডিসপিউট করছি যে ইউক্রেনকে যে সাহায্য দেওয়া হচ্ছে এটা কিন্তু পুরোপুরি অস্ত্রের জন্য নয় কিংবা আর্মসের জন্য নয়। সেখানে যে হিউম্যানিটেরিয়ান রিবিল্ড ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে হবে এবং অন্যান্য, যেটা আমি বললাম যে একটা দেশ যখন এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, কারণ সোসাইটিকে তো দাঁড় করাতে হবে এবং এটা যেহেতু কোনো হয়তো খুব কুইক কোনো সমাধান আসবে না, এবং না আসলেও দে হ্যাভ টু সার্ভাইভ অ্যাজ এ সোসাইটি। তো সেখানে ফিনান্সিয়াল এবং বন্ধু দেশ হিসেবে আসলে আমেরিকাকে তো পাশে থাকতেই হবে, এটা তো করতে হবে। এখন আরেকটা জায়গায় একটা সংকট, এই জায়গায় আরেকটি সংকট। এখন আমরা যেহেতু এই সংকট নিয়ে আপাতত কথা বলছি, সেটা নিয়েই আসলে তার মনে জনাব মেজবাউদ্দিন, আপনি যদি আর ছোট করে এটা বিষয়ে কিছু বলেন, একটা বিরতিতে যাব, আপনার কথাটা যদি শেষ করেন এই বিষয়ে, তারপর আমরা একটা বিরতিতে চলে যাবো এখনই। জনাব মেজবাউদ্দিন। জি, না আমি ওই প্যারালাল এক্সাম্পলটা নিয়ে আসছিলাম, এই জন্য আপু এই মাত্র আবার মেনশন করলেন যে ওখানে তাদের ইনফ্রাস্ট্রাকচার এবং ওদের হিউম্যানিটেরিয়ান এইডও আছে। আপনি যেটা আমরা জানি না এবং যেটা আমরা দেখছি, এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, বাই ডুইং দিস 35 years, I see that what happened, those are in talk, nothing will happen there. In the meantime, অস্ত্র পাঠানোর যে ব্যবস্থা সেটা কিন্তু অলরেডি পাকাপোক্ত। এই যে অ্যানাউন্সমেন্টের ভিতরেই আছে কি কি। আমরা মনে হয় বিরতির পরে আমরা এটা নিয়ে কথা বলি। আমাদের আসলে এখন একটা বিরতিতে যেতেই হবে, কোনো উপায় নেই। আমরা একটা আজানের বিরতিতেই যাচ্ছি আসলে। আমরা খুব শিগগিরই ফিরবো, আমাদের সঙ্গেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আরো একবার। আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি এবং আমাদের সাথে আছেন আয়েশা দেওয়ান এবং মাফ মেজবাউদ্দিন। দুটি বিষয় যেহেতু আছে, একটু ছোট করে, আমাদের 8 মিনিট সময় আছে, দুটি বিষয় একটু একটু করে আপনারা যদি কথা বলেন আমরা খুবই খুশি হবে। প্রথমে আয়েশা দেওয়ান, কিউবাতে রাশিয়ার পারমাণবিক শক্তি চালিত একটি ডুবোজাহাজ এবং একটি রণতরী সহ 4টি নৌযান অবস্থান করছে, এরকম একটি খবর আছে। কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে জাহাজগুলোর কোনোটির ভেতরেই পারমাণবিক অস্ত্র নেই, এগুলো সামরিক মহড়ার জন্য সেখানে গেছে। এদিকে কিউবার গুয়ান্তানামো বেতে পৌঁছেছে আমেরিকান নেভির সাবমেরিন, যদিও আমেরিকা রাশিয়ার জাহাজগুলোকে হুমকি মনে করছে না। তারপর আপনার বিশ্লেষণ শুনতে চাই ছোট করে। না, এটা ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি যে এটা নৌবহরে যখনই রাশিয়ার এই ধরনের কোনো সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস হয় কিংবা যাচ্ছে, আমি কিউবার সাথে যে সম্পর্ক আমাদের মার্কিন ডিপ্লোম্যাটিক রিলেশন, সেখানে অবশ্যই সন্দেহ করবার কারণ আছে। কিন্তু যেহেতু বলা হয়েছে পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু আপনি তো ইনভেশন করে সেখানে দেখতে পারবেন না। বাট আমেরিকা হ্যাজ এভরি রাইট টু কিপ আই অন দেম। তো এবং সেই কাজটি তারা করছে এবং তারা পুরোপুরি প্রিপেয়ার্ড যেই সাবমেরিন সেখানে আছে, যদি কোনো রকমের ঘটনা ঘটে কিংবা সেটা যাতে পাল্টা জবাব দেবার জন্য আমেরিকা প্রস্তুত থাকতে পারে, সেই ব্যাপারটাই আমেরিকা চোখ রাখছে। তো এই ব্যাপারটা হচ্ছে অনেকটা সেফটি মেকানিজম, যে কোনো ব্যাপারে হলে ভিজিলেন্ট থাকতে হয় আমরা জানি, এবং সেটাই আমেরিকা করছে। এর চাইতে বেশি কিছু এই মুহূর্তে আমরা স্পেকুলেট করতে পারি না। সেটি তো চোখ রাখতে হবে। মাফ মেজবাউদ্দিন, একই বিষয়। জি, আই থিংক আপনাদের মনে আছে, যারা অনেক আগে থেকে লক্ষ্য রাখতেছেন, প্রেসিডেন্ট কেনেডির আমলে বে অফ দি পিগস এদের একটা বিরাট সংকট ছিল সেই সময়। রাশিয়ার ইভেন আণবিক বোমা সহ বিভিন্ন জিনিসের ঘাটে ছিল কিউবাতে। কেনেডি ট্রাইড হিজ লেভেল বেস্ট টু মিনিমাইজ ইট, অ্যান্ড সেভাবেই গুয়ান্তানামো বে তাদের হাতে আসছে ওই সময়। তো এখন রাশিয়া যখনই কোনো স্টেপ নিবে, এটা কোল্ড ওয়ারের মতোই, যদিও কোল্ড ওয়ার ডেফিনেশন ওয়াইজ এখন আর নাই, কিন্তু কোল্ড ওয়ার মূলত রাশিয়া এবং আমেরিকার মধ্যে এখনো বিদ্যমান। সেই হিসেবে রাশিয়া যখন তাদের পারমাণবিক
শিপ নিয়ে ওখানে এসছে, তখন স্বাভাবিকভাবেই আমেরিকাকে সেখানে যেতে হবে, সেই জন্যই তারা গেছে। কিন্তু আমার মনে হয় না এখান থেকে সিরিয়াস কোনো ইন্টারাকশন হবে বা সিরিয়াস কিছু হবে। যেটা ইম্পর্টেন্ট, বোথ পার্টি ইজ গেটিং দি মেসেজ, যেটা তারা কোল্ড ওয়ার সময় করতো। তো সেই জিনিসটা হচ্ছে, এবং আই থিঙ্ক ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট আমেরিকা ওয়েন্ট দেয়ার আফটার রাশিয়া কেম দেয়ার, ইট মেক সেন্স টু মি, আই থিঙ্ক দ্যাট ইট দি রাইট থিং। কিন্তু আমার মনে হয় না এ থেকে উস্কানিমূলক ভাবে আরো কিছু ঘটবে বা এটা এক্সপান্ড করবে, সেটা আমার মনে হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। ঘটনা আমরা মিডল ইস্টে দেখেছি, তারা যখন মানে whenever Russia goes in Syria, America went there, Syria went. That is how it happens. যে একেবারে শেষ যে প্রসঙ্গ আজকে আমরা কথা বলবো সেটি হচ্ছে আপনার প্যালেস্টাইনে বা গাজায় যুদ্ধবিরতি একটা প্রস্তাব নিয়ে তো এগুচ্ছে। আমি মাহফুজ মেজবাউদ্দিন, না সংক্ষেপে একটু ছোট করে আপনার কতখানি আপনি আশাবাদী এই মুহূর্তে? না, ওই যে বিষয়টা তো অনেকদিন যাবতীয় আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমরা যারা ইনভলভ আর যারা স্বাভাবিকভাবে যারা মুসলমান হিসেবে সারা পৃথিবীতেই যে যেখানেই থাকুক না কেন সবারই একটা অনুশোচনা এবং বেদনা আছে এই বিষয়ে। বিশেষ করে যেভাবে প্যালেস্টাইনিদের 40,000 লোককে হত্যা করা হয়েছে, এর ভিতরে ম্যাক্সিমামই ইয়াং এবং ওমেন অ্যান্ড এল্ডারলি পিপল। সো দিস ইজ স্যাড. And I was mentioning in the last episode that to rescue 4 people, তারা 274 জনকে কিল করছে, 200-র উপরে আরো আহত হয়েছে। কেমন? আমরা বলতে চাচ্ছিলাম যদি তারা প্রথম থেকেই সিজ ফায়ারের ব্যাপারে সিরিয়াস হইতো, এতদিনে সিজ ফায়ার হইতোই। তারা বলে যে সমস্ত হোস্টেজকে ছেড়ে দিতে হবে, তারপরে তারা যে বোমা ফেলাইতেছে টাইম টু টাইম তারা সেটা করবে, কারণ তারা হামাসকে ধ্বংস করতে চায়। মানে হু ইজ গোনা এগ্রি উইথ দ্যাট? দ্যাট ইজ ওয়াই ইট হ্যাজ নট বিন এগ্রিড। তো আমাদের যেটা সমস্যা, আমাদের কথা শোনার মতো এখনো পৃথিবীতে কেউ নাই, কারণ আমরা অর্গানাইজ না, আমরা স্ট্রং না। মিডল ইস্টে যে কয়টা মুসলিম দেশ, ইভেন সৌদি আরবের মতো দেশ মুসলিমের রক্ষক এন্ড বক্ষক, তারাই দেখেন যে ইসরায়েলের সাথে ফ্যাক্ট করতেছে। তাদের বর্তমান স্কুলে যে বই পুস্তকগুলি পড়ায় সেখানকার ম্যাপ থেকে, আফ্রিকান ম্যাপ থেকে তারা প্যালেস্টাইনকে উঠাই দিচ্ছে, তাদের ম্যাপে আর প্যালেস্টাইন নাই। তো এই যে সৌদি আরবের পক্ষ থেকে এই ধরনের একটা বিশ্বাসঘাতকতা চলছে, সেটার রেজাল্ট আমরা বর্তমানে এত মাস যাবত দেখে আসছি। শান্তি কি আসবে আমার জানা নাই, তবে হিউম্যান বিইং গুলি, প্যালেস্টাইনের লোকেরা নভেম্বর থেকে ঘাস খাওয়া শুরু করছে, এরপরে ঘাসের স্যুপ রাইতে খাইতেছে, তাই না? তারা বলে যে 40% of the children under malnourished and 10% of them can die within a month. তো এত কিছুর পরে সারা পৃথিবী, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন, ইন্টারন্যাশনাল জাজমেন্ট went, everything went against them. Israel just I think thinking or planning. ধন্যবাদ। আসলে আপনাকে আমরা এই জায়গায় একটু থামাতেই হচ্ছে, কারণ একদম শেষের দিকে আমরা একটু আয়শা দেওয়ানের একটু মতামত নিব। I want to conclude by say this line. Thank you very much for the TVN and all those who are listening, and যারা শুনবে, যারা দেখবে, যারা ধন্যবাদ পরে উদ্ভাবন করবে, তাদেরকে ধন্যবাদ। জি, আয়শা দেওয়ান, আজকের জন্য বক্তব্যটি শেষ করবেন আপনি। গাজার ব্যাপারটি নিয়ে যেটা হচ্ছে যে আমরা জানি কিছুদিন আগে যখন বাইডেন সরকারের কাছ থেকে এই প্রস্তাবটি এসেছিল, সবাই ভীষণ উচ্ছ্বসিত ছিল যে 3 স্টেপস এই সিজফায়ারের লেআউট ধরে হয়তো বা কিছু একটা স্ট্রং স্টেপ আমরা দেখব। কিন্তু তারা এখন যেভাবে আমরা জানি যে দে আর পুশিং হামাসকে এটার জন্য দায়ী করছে যে এটা কেন হয়নি, সিজফায়ার হয়নি, এবং তারা যেসব অল্টারেশন করতে যাচ্ছে হামাস, তারা সেটাকেও দোষ দিচ্ছে যে এভাবে যদি হামাস চায় তাহলে এটা হবে না, এবং ইসরায়েল অলরেডি এটার পক্ষে নয় এই মুহূর্তে, আর ওরা করতে চাচ্ছে না নেতানিয়াহু সরকার। তো এই ব্যাপারটা হচ্ছে যে এগুলো যে ঘটনাগুলো হচ্ছে সেটার পেছনে আমরা কতখানি, আমরা বলতে আমি ইউনাইটেড স্টেটসকে, এটা আমি বরাবরই বলে এসেছি যে আমাদের স্বচ্ছতা কিংবা অনেস্টি কতখানি সেটার উপর নির্ভর করছে। এবং আমাদের সরকার যদি চায় ইসরায়েলের সাথে সেভাবে কঠোরভাবে যদি সত্যি সত্যি এই মুহূর্তে সিজফায়ার করতে চান, এবং সেই আলোচনাটিকে এখন ইউএস, কাতার, ইজিপ্ট মিলে যেটা করছে, সেখানে একটা ভালো
আপনি হামাসের দিকে ফিঙ্গার পয়েন্ট করলে কোনো লাভ নেই। আমাদেরকে এমন একটা সলিউশন টেবিলে দিতে হবে যেটা দুপক্ষই এই মুহূর্তে আসতে পারে, এবং হামাসের জন্য অ্যাকসেপ্টেবিলিটি তৈরি করতে হবে। এবং সেই জায়গাটা না করে আপনি কোন ঠাসা করে যদি তাদেরকে বলেন যে সিজফায়ারে অংশগ্রহণ করতে হবে, সেটা তো তারা করবে না, এটা আমরা জানি। তো এই জন্য আমি বলবো যে এখনো বলটা ইউএস মানে পশ্চিমা দেশ কিংবা যারা ইসরায়েলের সাপোর্টে কাজ করছে তাদের কোর্টে। আর আমাদের যদি এবার আসেন যে মুসলিম দেশগুলোর কথা, মুসলিম দেশে আমরা এটা বরাবরই দেখেছি যে আজকে যদি মুসলিম দেশের ইউনিটি থাকতো এবং সকলে যদি একসাথে হয়ে প্যালেস্টাইনের জন্য দাঁড়াতে পারতো, তাহলে সেটা অবশ্যই আরো একটুখানি পুশ করা যেত। কিন্তু আমি একটা ব্যাপারে শুধু দ্বিমত পোষণ করছি, যেটা শুধু মুসলমানদের কাছে হার্টফুল সিচুয়েশন তা নয়। আমি মনে করি সারা বিশ্ব জুড়ে যারা রাজনৈতিক নেতারা আছেন কিংবা দেশ পরিচালনা করছেন, তারা বাদ দিয়ে যদি আমরা সাধারণ মানুষকে ধরি, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সবার কাছে এই মুহূর্তে আমার মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যত বড় জেনোসাইড হচ্ছে প্যালেস্টাইনে, আজকে এই 21 শতাব্দীতে আমরা বসে দেখছি, ইটস আ হার্ট ব্রেকিং। এবং এটা আমাদের নতুন প্রজন্ম কিছুতেই মানতে পারছে না, এবং তারা আমাদের রাজনীতিকবিদদেরকে, আমাদের প্রশাসনকে ক্ষমাও করছে না। আমরা দেখছি প্রতিটি জরিপে সেটা বেরিয়ে আসছে। তো সেখানেই হচ্ছে আমি মনে করি আশার আলো যে এক সময় এটাকে পরিবর্তন আনতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেবার জন্য। আমরা 4টি বিষয় নিয়ে কথা বলছি, আজকে বলতে পেরেছি আসলে। আপনাদের ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদেরকে যারা আমাদের এই আয়োজন নিয়মিত দেখেন, খুব শিগগিরই নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবারও আমাদের দেখা হবে। সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।